দেশ ধ্বংসের দিকে যাচ্ছে, আবার আরেকটা অঘটনের দিকে যাচ্ছে, আরেক বিপ্লবের দিকে যাচ্ছে, অনিবার্য পরিণতির দিকে যাচ্ছে। ভারত আবার দখল করে নিচ্ছে বাংলাদেশ, আবার সেই ইন্ডিয়ান হেজিমনি আসছে। এত জীবন দিলেন, এত জুলুমের শিকার হলেন, সবকিছু হারালেন, একটা সুন্দর সময় আসছে, জনগণ ভোট দিবে। কিসের ভোট? সে আগের মতো কারচুপি নির্বাচনের বন্দোবস্ত সব ফাইনাল। দেশের আকাশে কালো মেঘ, রাজনীতির আকাশে কালো মেঘ, সেটা ঘন হচ্ছে। আমিরে জামাত বলেছেন, তোমরা সবাই প্রস্তুতি নাও, অবস্থা খারাপ। আসসালামু আলাইকুম। একটা খবর দেখলাম আজকে প্রথম আলোতে প্রকাশিত হয়েছে। মন্ত্রী এমপিদের আবদারে হয়েছিল নতুন নতুন ট্রেন, এখন খরচ ওঠে না। আসলে গত 15 বছরে রেলওয়ে একটা আবদারের প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। এখানে 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরে যখন অভ্যুত্থানের মানুষগুলো এক ধরনের আনন্দ উপভোগ করতে শুরু করলো, তখন সারা দেশে আমরা খেয়াল করেছিলাম বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান এবং বিভিন্ন শিক্ষকদের নানা রকমের নির্যাতন, জোর করে, টানাহেঁচড়া করে, শারীরিকভাবে নির্যাতন করে সেই প্রতিষ্ঠান থেকে বের করে দেয়া, মারধর করা, এই ঘটনাগুলো আমরা দেখেছি। যে এই ঘটনাগুলোর মধ্যে থেকে মহিলা শিক্ষকরাও বাদ যাননি। অবস্থা খারাপ। এই জুলাই আগস্টে অঘটন ঘটবে। আমির জামাত টের পেয়েছেন, যার ফলে জরুরি প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছেন, বারবার সতর্ক করছেন। আমির জামাত এখন ফুল পলিটিক্যাল হয়ে উঠছেন। এখন আর ওই মানবিক কথাটা বলছে না, একদম পলিটিক্যাল কথা বলছেন। রংপুরের যে সমাবেশ, এটা ঐতিহাসিক। এরপরে ফেনীতে গিয়েছেন, নানান বিষয় সতর্ক করেছেন। বিএনপির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছে। আমরা আগে বিপ্লব করেছি আওয়ামী লীগের বিরুদ্ধে, এবার বিপ্লব হবে বিএনপির বিরুদ্ধে। কারণ বিএনপি ভারতকে ডেকে এনেছে বাংলাদেশের রাজনীতিতে। তারা ভোটাধিকার হরণ করে কারচুপি এবং বন্দোবস্তের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়। সেই রাস্তা ক্লিয়ার করেছে। ইউনুসকে অনেকটা ম্যানেজ করে ফেলেছে, কিন্তু ইউনুসের সেই সিদ্ধান্ত জামাত চরমোনাই মিলে একদম খেয়ে দিচ্ছে, যে ওটা মানবো না, হতে পারবে না। ক্লিয়ার কথা। রাজনীতি এখন দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। জাতীয় ঐক্যমতের কোনো সম্ভাবনা নেই। ঐক্যমত কমিশন একজন জয় বাংলা। জুলাই সনদ হচ্ছে না। এখন জুলাই সনদ যদি জুলাইয়ের মধ্যে ডক্টর ইউনুস না দিতে পারেন, তাহলে ইউনুসের দিনক্ষণ গণনা শুরু হয়ে যাবে। আবার জুলাই সনদ যদি ইউনুস কোনো একটা দেনও, অ্যাটলিস্ট বিএনপি তো মানবে না। এটা তো সালাউদ্দিন বলেছে যে এগুলো কোনো আইনি ভিত্তি নেই, ওটা আবেগ, ওটা সংবিধানে যোগ হওয়া যাবে না। আবার নাহিদরা বলেছে যে অবশ্যই সংবিধানে যোগ করতে হবে, এই সংবিধান ছুঁড়ে ফেলবো আমরা। বিচার সংস্কার, জুলাই সনদ, স্থানীয় সরকার নির্বাচন, গণপরিষদ নির্বাচন ছাড়া জাতীয় নির্বাচনের কথা স্বপ্ন কল্পনা করবেন না। হাসিনার আগে ফাঁসি, তারপরে দেশ কোথায় যাচ্ছে এটা। আর বিএনপি ওদিকে একদম ভারতের কোলে উঠে বসে আছে, ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী কাজ করছে। জুলাই সনদ সংবিধানে থাকতে পারে না, ওটা আবেগ, একদম ভারত যেটা শিখিয়ে দিয়েছে। তো এই জায়গাটায় জামাত শিবিরকে এবার প্রকাশ্যে মেইন রোল প্লে করতে হবে। জুলাই আন্দোলনে জামাত শিবির বেসিক্যালি বিহাইন্ড দ্য সিন রোল প্লে করেছিল, এবার প্রকাশ্য রোল প্লে করতে হবে নেক্সট বিপ্লবে। এর মধ্যে আবার চুপ্পুকে সরিয়ে দেওয়ার সময় এসেছে। চুপ্পুকে অগস্টের 3 তারিখ বা এই টাইমটা লাথি দিতে হবে। বঙ্গভবন থেকে ফুটবলের মতো এমন লাথি দিব, একদম দিল্লি যেয়ে পড়বেন। এটা করতে হবে। এটা তো এমনি হবে না। বিএনপি এটা মানে না, সেনাবাহিনীও মানে না, কিন্তু এটা করবো আমরা। তো এই জন্য সামনে তো ঘটনা আছে ভাই। আপনি রেডি হন, ইউ গেট রেডি। চুপচাপ থাকলে হবে না। সাংগঠনিক কাজ কিছুটা কমান, একটু পলিটিক্যাল হন, রাজনৈতিক খবর রাখেন কিছু, আমাদের এই আলোচনা শুনেন। তারপরে আপনার নেতাকর্মীদেরকে, আমির জামাতের বক্তব্যের তাৎপর্য অনেকে বুঝেন না আপনারা, আমি বুঝিয়ে দিচ্ছি। রেডি হন, একটু ব্যায়াম টাম করেন, এক্সারসাইজ করেন। আগস্টের 3 তারিখ সবাই ঢাকা আসেন। কি হয় এটা জামাতের লোকজনের কাছে এখন পর্যন্ত মেসেজ ক্লিয়ার না। 19 জুলাই এক ঘটনা আপনারা ঘটাবেন, এরপরে সামনে ঘটনা আরো ঘটবে। দর্শক, প্রস্তুতি নিতে বলছেন আমির জামাত। দেশের আকাশে কালো মেঘ। স্পষ্টত বিএনপিকে ইঙ্গিত করে বলেছেন, পুরাতন ফ্যাসিস্ট তো আওয়ামী লীগকে তাড়িয়েছে, নতুন ফ্যাসিস্টকেও আমরা তাড়াবো। আমির জামাত বলেছেন। নতুন ফ্যাসিস্ট কারা? বিএনপিকে ইঙ্গিত করে বলেছেন, একদম বিএনপির বিরুদ্ধে কথা। তো বিএনপির সাথে আপনার ফাইট করতে হবে জামাত চরমোনাইকে মিলে। আর ইউ রেডি? যদি আপনি রেডি না হন, নাও গেট রেডি। ফ্যাসিস্ট আমলের আদলে দেশে কোনো নির্বাচন হতে দেব না। আমরা যাব না, সেটা না, হতে দেব না। বাঁকা কথা। ফেনীতে জামাতের আমির। আর ফ্যাসিস্ট আমলের আদলে দেশে নির্বাচন হতে যাচ্ছে, এটা স্পষ্টত দেখছেন। আমরা ব্যাখ্যা করছি, আমির জামাত চোখের সামনে দেখছেন যে না, সাপোজ দেখেন যে জুলাই সনদ হচ্ছে না, তাহলে নির্বাচন হবে কেমন নির্বাচন? কোন ঐক্যমতের নির্বাচন হচ্ছে না, ঐক্যমত কমিশন ব্যর্থ, মানে সংস্কার হচ্ছে না, তাহলে আবার সেই ফ্যাসিস্ট আমল হচ্ছে নির্বাচন। জুলাই সনদ ছাড়া কিসের নির্বাচন? কি? আর জুলাই সনদ তো হচ্ছে না। এটা জুলাই সনদ দেবে এখন এনসিপি, সরকার দিতে পারছে না। আর দিলেও সেটা নিয়ে অঘটন ঘটবে, সেটা বিএনপি মানবে না। এর মানে এই জুলাই শেষের দিকে বা অগস্টের প্রথম দিকে বাংলাদেশে বিশাল ঘটনা ঘটবে। জামাতকে এখানে কি রোল প্লে করতে হবে? 28 আগস্ট 2006 সালের মতো কোনো অসাবধানতা যেন না করে, ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। এই জন্য বলছি এক্সারসাইজ করেন, বিপ্লব করতে হবে। আপনার অতীতে অনেক জীবন দিয়েছেন, এবার জীবন দেওয়া যাবে না, এবার জিতে আসতে হবে গাজী হয়ে। অবশ্যই শিবির আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির আছে, আমরা আশ্বস্ত যে শিবিরের পরিকল্পনা জামাতের পরিকল্পনা সেটা অনেক উপরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের এলেম কেন্দ্রীয় টোটাল জামাতের চাইতে অনেক বেশি পলিটিক্যাল এলিমেন্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির যা করেছে,
আবুল আসাদের যে সাইমন সিরিজ আছে, ওরকম সিরিজ লেখা যায়, গোয়েন্দা সিরিজ লেখা যায়। কিভাবে লাভ লোকসান কোনো কিছুই না, এবং যার ফলে বিপুল পরিমাণ লোকসান। এমনিতেই রেলওয়েকে লাভজনক করা খুবই ডিফিকাল্ট, তারপরও কিছুটা নিয়ন্ত্রণে রাখা যেত, কিন্তু বিগত 15 বছরে এটার নিয়ন্ত্রণ বলতে কিচ্ছু ছিল না। এবং এমন সব মন্ত্রীদেরকে, ওই যে মুজিবুল হক, সুজন, এই সমস্ত লোককে দায়িত্ব দেওয়া হয় যারা রেলওয়ে রও বোঝে না, মিনিমাম কোনো কাণ্ডজ্ঞান নেই। একটা রেলওয়ে এটা যাতে মাথাভারী না হয়, লোকসানের থেকে আরো লোকসানে না ছাড়া নিয়ন্ত্রণ হ্রাস টেনে ধরা যায়, এই ধরনের পরিকল্পনা তাদের মাথায় ছিল না। তারা কেবলমাত্র তাদের নির্বাচনী এলাকায় কিভাবে রেলওয়ের মানে লাইন নিয়ে আসা যায়, ট্রেন চলাচল করানো যায়, যাতে নির্বাচনী ফায়দা ওঠানো যায়, সেই লক্ষ্যেই তারা ট্রেনকে সাজিয়েছে এবং একেবারে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। এখানে বলা হচ্ছে আওয়ামী লীগ সরকার 66টি নতুন আন্তনগর ট্রেন চালু করে, মেইল, এক্সপ্রেস, কমিউটার এবং লোকাল ট্রেন চালু করে 92টি। জনপ্রিয় প্রায় 98টি মেইল, লোকাল এবং কমিউটার ট্রেনের চলাচল বন্ধ করে দেওয়া হয়, যেগুলি পপুলার ছিল। বর্তমানে সবচেয়ে কম যাত্রী নিয়ে চলাচল করা ট্রেনগুলোর একটি বিজয় এক্সপ্রেস। 2014 সালের 19 ডিসেম্বর চালুর সময় এটি ময়মনসিংহ থেকে চট্টগ্রাম পর্যন্ত চলাচল করত। 2023 সালের 1 ডিসেম্বর থেকে ট্রেনটির যাত্রার স্থান পরিবর্তন করে জামালপুর নেওয়া হয়। এতে বেড়ে যায় যাত্রার সময় বেড়ে যায়, কমতে থাকে যাত্রীর সংখ্যা। এখন ট্রেনটি চালিয়ে যে আয় হয় তা দিয়ে খরচই তোলা যাচ্ছে না। রেলের কর্মকর্তারা বলছেন, বিজয় এক্সপ্রেসের যাত্রার স্থান পরিবর্তনের আগে কোনো সমীক্ষা করা হয়নি, ফলে লাভ লোকসানের বিষয়টি বিবেচনায় আসেনি। মূলত জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার দলের নেতাদের আবদারের পরিপ্রেক্ষিতে ট্রেনটির যাত্রার স্থান পরিবর্তন জাননি। মনে হচ্ছিল যে 11 মাস পরে এসে সেই ঘটনা বোধহয় আর বাংলাদেশে ঘটবে না, কিন্তু আবারও সেই ঘটনা ঘটতে শুরু করেছে। এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই ঘটনার পেছনে কারা রয়েছে সেটা গণমাধ্যমে উঠেও এসেছে। অধ্যত্বপূর্ণ বক্তব্য সেখানে দেওয়া হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসিকে তারা নিয়োগ দিয়েছে, তিনি নিজ যোগ্যতায় ভিসি হননি, সুতরাং তাদের কথা মতো চলতে হবে, এমন কথা বলতেও শোনা গেছে। একজন শিক্ষককে, সনাতন ধর্মের একজন শিক্ষক, সেই শিক্ষককে কেন প্রমোশন দেওয়া হবে, কেন তাকে প্রমোশনের জন্য ভাইবা নেওয়া হলো, এর জন্য ভিসিকে জবাবদিহি করেছে মব করে, এবং খুবই অসম্মানিত বোধ করেছে ভিসি। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং অভিযোগের তীর গিয়েছে জামাত শিবিরের এক নেতা এবং এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দিকে। অথচ জামাতের আমির বারবার বলছেন যে বাংলাদেশে যে মব হচ্ছে সেই মবের সঙ্গে আমাদের নেতাকর্মীদের কোনো ধরনের কোনো সংযোগ নেই। হ্যাঁ, অপেক্ষাকৃত তারা কম অভিযুক্ত হচ্ছেন, কিন্তু এই যে এত বড় ঘটনা ঘটলো, এত বড় অধ্যত্বপূর্ণ কথা ভিসিকে গিয়ে আঙুল তুলে তুলে চিৎকার করে বললেন এবং রীতিমতো একটা নাটক সিনেমার মতো অবস্থা তৈরি করলেন, একটা ভায়োলেন্স তৈরি করলেন, তার জন্য নিশ্চয়ই দল থেকে তাকে শাস্তির ব্যবস্থা করা হবে, সেটাই প্রত্যাশা করা যেতে পারে। এখন কি হয় সেটাই দেখার বিষয়। কিন্তু কি ঘটলো সেখানে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন মব হলো, কেন মবের শিকার ভিসি হলেন এবং একজন শিক্ষক হলেন, দুদিন থেকেই এই ঘটনাগুলো শুনে আসছিলাম আমরা, কিন্তু এই ঘটনাগুলো গতকালকে আরো বেশি বাজে পর্যায়ে গেছে, যেটার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই আলোচনায় করবে